তো আজকের আলোচনা হচ্ছে অ্যান্ড্রু মার্ভেল। মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রির দ্য ইয়াংগেস্ট মেটাফিজিক্যাল পোয়েট বলা হয় অ্যান্ড্রু মার্ভেলকে। তো অ্যান্ড্রু মার্ভেল শেষ জীবনে একজন পার্লামেন্টেরিয়ান ছিলেন। তো তার কবিতা আসলে বেশি পাওয়া যায় না, তার মধ্যে 2টা ল্যাটিন কবিতা আর 40টা হচ্ছে ইংলিশ কবিতা। ল্যাটিন পোয়েমস। তো অ্যান্ড্রু মার্ভেল 1621 সালে জন্মগ্রহণ করেন। আর মৃত্যুবরণ করেন 1678 সালে। তো তার বাবা ছিলেন একজন ধর্মযাজক। পরিবারের 4র্থ সন্তান ছিল অ্যান্ড্রু মার্ভেল। এবং সে ছোটবেলায় ট্রিনিটি স্কুলে লেখাপড়া করেন। 12 বছর বয়সে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং 1638 সালে তার মা মারা যাবে। তারপর তার বাবার দ্বিতীয় বিয়ে। তো 1639 সালে তিনি বিএ ডিগ্রি অর্জন করেন, মানে গ্রাজুয়েশন শেষ করে তার 1639-এ। তো যাই হোক, গ্রাজুয়েশন শেষ করার পরে সে হুট করেই খবর পান যে তার বাবা হাম্বার, লন্ডনের যে হাম্বার নদী আছে সেই হাম্বার নদীতে নৌকা ডুবিতে মারা যান 1641 সালে। তো 1621-এ জন্ম, 1639-এ গ্রাজুয়েশন শেষ, 1641-এ তার বাবা মারা যাবে। এই কেমব্রিজ থেকে সে চলে আসবে 1641-এ তার বাবা মারা যাওয়ার কারণে। তো হাম্বার নদীতে নৌকা ডুবিতে তার বাবা মারা যায়। তো সেই হাম্বার নদীর কথা অ্যান্ড্রু মার্ভেলের ম্যাক্সিমাম কবিতার মধ্যে আমরা দেখব যে সে সেখানে বসে ল্যামেন্ট করতেছে। তো এরপরে তার আর ফেরা হয়নি, শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে ক্যামব্রিজে আর ফেরা হয় নাই। তো এই সময় অ্যান্ড্রু মার্ভেলের সংস্পর্শে ছিল রিচার্ড লাভলেস, যে আরেকজন মেটাফিজিক্যাল কবি ছিল রিচার্ড লাভলেস। তো তাকে নিয়েই সে প্রথম তার কাব্যিক যে জীবন, কবিতা তাকে নিয়েই লিখে এবং এটা দিয়েই শুরু হবে। তার প্রথম কবিতা সাল, পরে 1648 এবং 50-এ পর্যায়ক্রমে আরো 2টা কবিতা তার প্রকাশ পাবে। এরপরে সে কনস্টান্টিনোপল, এই কনস্টান্টিনোপলের কূটনীতিবিদ হিসেবে কাজ করবেন। তো এই সময়টাতে তিনি মাঝে মাঝেই যেহেতু কোর্টে থাকতো, তো জন মিল্টনের সান্নিধ্য সে অর্জন করে। এই সময় কমনওয়েলথ পন্থীদের সময় জন মিল্টন ছিল একজন কমনওয়েলথের সেক্রেটারি ছিল, অলিভার ক্রমওয়েলের সেক্রেটারি। তো এই সময় জন মিল্টনের মোটামুটি প্রভাব প্রতিপত্তি থাকার কারণে অ্যান্ড্রু মার্ভেলের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তো জন মিল্টন আমরা জানি যে সে তার অন হিজ ব্লাইন্ডনেসের মধ্যে তার নিজের যে অন্ধত্ব আছে সেটা নিয়ে কথা বলে। সে 1650-এর দিকে জন মিল্টন যখন অন্ধ হয়ে যাবে, একদম পুরোপুরি কমপ্লিটলি ব্লাইন্ড হয়ে যাবে, 1657 সালে জন মিল্টন অ্যান্ড্রু মার্ভেলকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেবে। তো তারপরে অ্যান্ড্রু মার্ভেল তার যে নিজ শহর আছে হল, তার যে শহরে বসবাস করতো তার নাম হচ্ছে হল, এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়।
এবং তার পরবর্তী জীবনটা তিনি এই পার্লামেন্টেরিয়ান হিসাবেই কাটিয়ে দেন। তো অ্যান্ড্রু মার্ভেল সম্পর্কে যেটা বিস্ময়কর তথ্য, সেটা হচ্ছে অ্যান্ড্রু মার্ভেল কখনো বিয়ে করেন নাই, চিরকুমার ছিল অ্যান্ড্রু মার্ভেল। তো এটা আসলে সঠিক ব্যাখ্যা ছিল না। তার টু হিজ কোয়াই মিস্ট্রেস অ্যাট দ্য ডেফিনেশন অফ লাভের মধ্য থেকে বিভিন্ন ক্রিটিকরা বিভিন্ন মতামত দেন যে অ্যান্ড্রু মার্ভেল কোনো এক মেয়েকে ভালোবাসতেন, সেটার থেকে ব্যর্থতার কারণে সে আর কখনো বিয়ে করেননি। এবং তার কবিতাগুলোর মধ্যে তার প্রেমিকার প্রতি তার যে আকুতি মিনতি এটা প্রকাশ পায়। তার প্রেমিকার খুব সুন্দর বিবরণ পাওয়া যায়। তার মনের মধ্যে যে ভালোবাসা, ব্যর্থতার পর্যবসিত হওয়ার হতাশাটা, এটা আমরা তার কবিতাগুলোর মধ্যে দেখতে পাই। তো তারপরে এই যে প্রেমিক কবি আজীবন চিরকুমার থাকার পর 1678 সালের 16ই আগস্ট ম্যালেরিয়া রোগে আক্রান্ত হবে এবং মৃত্যুবরণ করবে সে। তো 18ই আগস্ট তাকে হল শহরের চার্চ অব স্ট গিলস নামক কবরস্থানে সমাহিত করা হবে। এই হচ্ছে মোটামুটি অ্যান্ড্রু মার্ভেলের জীবনী। খুব স্বাভাবিক যে জীবনযাত্রা, সেটাই ছিল অ্যান্ড্রু মার্ভেলের। ব্যতিক্রম বলতে শুধু তার বিয়েটাকেই আমরা দেখতে পাবো। তো তার কবিতা আছে দুইটা অনার্স থার্ড ইয়ারের সিলেবাসে, একটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ লাভ, আর একটা হচ্ছে টু হিজ কোয়াই মিস্ট্রেস। তো মেটাফিজিক্যাল কবি সম্পর্কে আমাদের পূর্বে অনেক আইডিয়া ছিল। আমরা ফার্স্ট ইয়ারে মেটাফিজিক্যাল কবি সম্পর্কে অনেক পড়ালেখা করে আসছি। জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, জর্জ হারবার্ট, রিচার্ড লাভলেস, এই সমস্ত কবিরা সপ্তদশ শতাব্দীতে এরা মেটাফিজিক্যাল পোয়েট হিসেবে আখ্যায়িত ছিল, কারণ এদের কবিতার বিষয়বস্তুগুলো ছিল কি অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। তো তাদের সব থেকে ভিন্নধর্মী যে বৈশিষ্ট্য, তাদের কবিতার মধ্যে কনসিট ব্যবহার করা। কনসিট হচ্ছে কি দুইটা ভিন্নমুখী বিষয়ের মধ্যে তুলনা করা। এই অ্যান্ড্রু মার্ভেল তার দুইটা কবিতা দুই প্যাটার্নে লিখছে, টু হিজ কোয়াই মিস্ট্রেস অ্যান্ড দ্য ডেফিনেশন অফ লাভ। দুই কবিতার প্যাটার্ন হচ্ছে দুই ধরনের। টু হিজ কোয়াই মিস্ট্রেসে যেটা আছে, যে থিমটা বা যে প্যাটার্নটা ব্যবহার করা আছে, এটাকে বলা হয় সাইলোলিজম। তো সাইলোলিজম হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, যার অর্থ হচ্ছে ন্যায়ের পক্ষে যুক্তি উপস্থাপন করা। ন্যায়ের পক্ষে যুক্তি উপস্থাপন। এই কবিটা তিনটা স্ট্যাঞ্জা থাকবে। এই তিনটা স্ট্যাঞ্জার মধ্যে প্রথম দুই স্ট্যাঞ্জায় দুইটা যুক্তি উপস্থাপন করা হবে, দুইটি লজিক থাকবে, এবং তৃতীয় যে স্ট্যাঞ্জাটা আছে থার্ড স্ট্যাঞ্জায় সেই দুইটা লজিকের ব্যাখ্যা দেয়া থাকবে। তো এর প্যাটার্নটা হচ্ছে প্রথম স্ট্যাঞ্জা শুরু হবে ইফ দিয়ে, কন্ডিশন, ইফ দিয়ে শুরু হবে, বাট ইফের আর একটা রূপ যেটা আর একটা কন্ডিশন দেবে, এবং দেয়ার ফর যেটা আছে, এই দুই কন্ডিশনের সমাধানটা এই স্ট্যাঞ্জার মধ্যে টানা হবে। তো এই টু হিজ কোয়াই মিস্ট্রেসের মধ্যে এই মোটামুটি ইফ বাট দেয়ার ফর এই থিমটা, যেটাকে সাইলোলিজম বলা হয়, এটা ব্যবহার করা আছে। আমরা দেখবো প্রথম স্ট্যাঞ্জা ইফ দিয়ে শুরু হবে, দ্বিতীয় স্ট্যাঞ্জা বাট দিয়ে, এবং লাস্ট যে স্ট্যাঞ্জা এটা দেয়ার ফর দিয়ে। অর্থাৎ কি, এই দুই স্ট্যাঞ্জার মধ্যে দুইটা লজিক থাকবে, দুইটা যুক্তি থাকবে, আর তৃতীয় স্ট্যাঞ্জাতে ওই যুক্তির আবার খণ্ডন করা থাকবে। এখানে সমস্যা, এখানে সমাধান। এই হচ্ছে মোটামুটি টু হিজ কোয়াই মিস্ট্রেসের প্যাটার্ন। মাঝে মাঝে পরীক্ষায় আসতে পারে যে সাইলোলিজম কি, সাইলোলিজমের স্ট্রাকচার কেমন, বা টু হিজ কোয়াই মিস্ট্রেসের যে লিটারারি জেনার আছে সেই জেনারটা কি। তো লিটারারি জেনার যদি আসে তাহলে আমাদেরকে বলতে হবে এটা একটা সাইলোলিস্টিক পোয়েম,
এটা 3টা স্ট্যান্জা থাকবে, ইফ, বাট, দেয়ারফর, 3টা স্ট্যান্জার শুরুতে এই ওয়ার্ডগুলো পর্যায়ক্রমে থাকবে। আর এই কবিতার মধ্যে যে থিমটা ব্যবহার করা আছে সেটা হচ্ছে মডার্ন থিম, যেটাকে বলা হয় কার্ভ ডেম থিম। তো এই কার্ভ ডেম শব্দের অর্থ হচ্ছে সিজ দ্য ডে, সিজ দ্য ডে। সিজ দ্য ডে মানে কি? ওয়ার্ক ফর দ্য প্রেজেন্ট, দেয়ার ইজ নো এক্সিস্টেন্স ইন দ্য পাস্ট অ্যান্ড ফিউচার। অতীত এবং ভবিষ্যতের কোনো অস্তিত্ব নাই, শুধুমাত্র বর্তমানটাকে নিয়ে তুমি পড়ে থাকো বা বর্তমানের জন্য কাজ করো। এই থিমটার নাম হচ্ছে কার্ভ ডেম থিম, যেটার আরেকটা ভালো ইংরেজি হচ্ছে সিজ দ্য ডে, দিনটাকে ধরা। তারপরে যে বিষয়টা টু হিজ স্কয়ার মিস্ট্রেস, আর আরেকটা কবিতা হচ্ছে দ্য ডেফিনেশন অফ লাভ। এই দুই কবিতার মধ্যে ফ্যাক্ট আছে দুইটা, একটা আছে টাইম আর একটা আছে ফেট। টু হিজ স্কয়ার মিস্ট্রেসে ডেভেলপ করা হবে টাইমকে, আর ডেফিনেশন অফ লাভের মধ্যে ডেভেলপ করা হবে ফেটকে। তো টু হিজ স্কয়ার মিস্ট্রেসের প্রথম যে লাইন, ইফ উই হ্যাভ এনাফ টাইম, যদি আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকতো তাহলে আমরা কি করতাম? আমাদের রিলেশনশিপ তৈরির ক্ষেত্রে বিলম্ব করতাম। এইভাবে সে বললো যে যদি আমাদের হাতে সময় থাকতো, দেখা যাচ্ছে যে আমরা ভাবার জন্য অনেক সময় নিতাম। আমি তোমার চোখের প্রশংসা করতাম অ্যাবাউট 200 ইয়ার্স, 200 বছর যাবত। তারপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা করতাম আমি 1 যুগ ধরে, প্রত্যেকটা অঙ্গের জন্য 1 যুগ ধরে আমি এটার প্রশংসা করতাম। আমি তোমার চোখের দিকে তাকায় থাকতাম মোটামুটি 200 বছর যাবত। তো যদি তাদের হাতে সময় থাকতো, কিন্তু তাদের হাতে তো সময় নেই, অতএব যা করার এই সময়ে করতে হবে। তো অ্যান্ড্রু মার্ভেল এখানে আসলে তার প্রেমিকাকে ইলিসিট রিলেশনশিপের প্রপোজাল দিচ্ছিল, বলতেছে আমাদের হাতে সময় থাকলে তুমি এই ইলিসিট রিলেশনশিপটা যে মেনে নিচ্ছ না, সেটা আমি কোনো অপরাধ মনে করতাম না, কিন্তু আমাদের হাতে তো সময় নেই, অতএব এটাই উপযুক্ত সময়। আমরা এখন আমাদের বয়সটা হচ্ছে খুব উত্তপ্ত একটা বয়স, এরপরে আমরা আস্তে আস্তে ওল্ড হয়ে যাব, দেন আমরা মৃত্যু মুখে পতিত হব। অতএব আমাদের এই যে সময়টা, এই সময়টাই আমাদের ফিজিক্যাল রিলেশনশিপের দিকে আসতে হবে। অতএব এই যে বার্ডে এইভাবে বলতেছে যে আমাদের হাতে তো পর্যাপ্ত সময় নাই, অতএব আমাদের কি করতে হবে? এই সময়টাকেই কাজে লাগাইতে হবে, নাহলে পরবর্তীতে মৃত্যু এসে তোমাকে গ্রাস করলে তোমার এই সৌন্দর্য, তোমার এই কুমারিত্ব, এটাকে কি করবে? যে মাটিতে তোমাকে রাখা হবে সেই মাটির যে ভাইরাস ব্যাকটেরিয়ারা আছে এটা শেষ করে ফেলবে। অতএব আমাদের কি করতে হবে? যা করার এই সময়ের মধ্যেই করতে হবে। তো যাই হোক, এখানে মূলত টাইমটাই হচ্ছে ফ্যাক্ট। তারপরের কবিতা দ্য ডেফিনেশন অফ লাভের মধ্যে যখন অ্যান্ড্রু মার্ভেলের প্রেমিকা কোনোভাবেই তার এই যে ইলিসিট প্রপোজাল এটাতে রাজি হবে না, তখন সে কি করবে? ভালোবাসার সংজ্ঞা দিবে। তো বললো যে আসলে এখন যদি আমার হাতে পর্যাপ্ত সময়ও থাকে, কিন্তু আমার ভাগ্য আমাকে আমার প্রেমিকার সাথে মিলিত হতে দিবে না। এর কারণটা হচ্ছে কি? ভাগ্যদেবী চায় না আমরা আমাদের যে সম্পর্কটা আছে এটাকে কলুষিত করি। তাহলে এখানে ফেটটা হচ্ছে প্রধান বিষয়। তারপরে সে ভালোবাসার সঠিক সংজ্ঞা দিল যে ভালোবাসা হচ্ছে দুইটা মানসিক বা দুইটা মেন্টাল কানেকশন, দুইটা মানুষের, এখানে শারীরিক কোনো কানেকশন থাকবে না। এভাবে সে প্লাটোনিক লাভের যে সংজ্ঞাটা এটা প্রণয়ন করলো। তো এই হচ্ছে মূলত তার দুইটা কবিতার বিষয়বস্তু। তো অ্যান্ড্রু মার্ভেল তার দ্য ডেফিনেশন অফ লাভ যে কবিতাটা আছে এটা হচ্ছে তার প্রেমাশ্রয়ী কবিতা। তো দুই ধরনের প্যাটার্ন সে কবিতায় ব্যবহার করছে, একটা হচ্ছে সাইলোলিজম আর একটা হচ্ছে প্রেমাশ্রয়ী কবিতা। বা বেস্ট অন লাভ। এই কবিতাটা দ্য ডেফিনেশন অফ লাভে এই থিমটা ব্যবহার করা আছে। তাহলে টু হিজ স্কয়ার মিস্ট্রেস সাইলোলিজমের উপরে লেখা, আর প্রেমাশ্রয়ী কবিতা হচ্ছে কোনটা? দ্য ডেফিনেশন অফ লাভ। এই কবিতাটা তার প্রেমকে কেন্দ্র করে লেখা।
এই দুই কবিতার প্যাটার্ন বুঝতে হবে, তাহলে অ্যান্ড্রু মার্ভেলের কবিতাগুলো সুন্দরভাবে বোঝা যাবে। তা আমরা এখন কবিতাটার মূল আলোচনায় আসি। এ বুঝতে হবে টু ইজ কয় মিস্ট্রেস, তার কয় মানে হচ্ছে লজ্জাবতী, মিস্ট্রেস শব্দের অর্থ প্রেমিকা। অ্যান্ড্রু মার্ভেলের যে লজ্জাবতী প্রেমিকা আছে তাকে নিয়ে সে কবিতা লিখতেছে। তো এই কয় শব্দটা এখানে আসলে একটু ডিপার মিনিং বিহার করে। তো যেটা হচ্ছে কি, সেই লজ্জাবতী যে লজ্জাবতী ফিজিক্যাল যে রিলেশনশিপটা আছে এটা তৈরি করতে লজ্জাবোধ করে, সেই মেয়েকে বোঝাচ্ছে বা সেই প্রেমিকাকে তার বোঝানো হচ্ছে। তো কবিতাটা আমরা লাইন বাই লাইন একটু দেখব। তো অ্যান্ড্রু মার্ভেল বলতেছে যে had we but world enough and time, যে had we but যদি থাকতো, but world enough time শুধু অনেক বা পর্যাপ্ত সময়, and time মানে যদি থাকতো আমাদের ভৌগোলিক অঞ্চল আর ব্যাপক সময়। this queeness lady were no crime, এই যে লজ্জাবতী যে প্রেমিকা আছো, তোমার এই ক্ষেত্রে মানে সেক্সুয়াল রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রে তোমার যে লজ্জাটা, এটা আমি কোনো অপরাধ হিসেবে বিবেচনা করতাম না। উই উড সিট ডাউন, আমরা বসতাম, অ্যান্ড থিঙ্ক এবং ভাবতাম, হুইজ ওয়ে কোন উপায়ে, টু ওয়াক অ্যান্ড পাস আওয়ার লং লাভ ডেইজ। তো যদি আমাদের হাতে সময় থাকতো তাহলে কি আমরা বসতাম, একসাথে ভাবতাম যে আমাদের ভালোবাসা গতি প্রকৃতি সম্পর্কে, যে আমাদের ভালোবাসা কোন দিকে যাচ্ছে, আমাদের ভালোবাসার দিনগুলো সম্পর্কে আমরা ভাবতাম। তারপরে বলতেছে দাউ বাই দ্য ইন্ডিয়ান গঙ্গাস সাইট। তো তারপর কি, তুমি বসে থাকতে ইন্ডিয়ান যে গঙ্গা নদী আছে সেই গঙ্গা নদীর পাড়ে, শুডেস্ট রুবিস ফাইন্ড, এবং সেখানে তুমি রুবি খুঁজতে। রুবি হচ্ছে এক ধরনের মূল্যবান পাথর যেটা নদীর তীরে পাওয়া যায়। তো এই গঙ্গা নদীর তীরে তার প্রেমিকা রুবি পাথর খুঁজত। আর সে বলতেছে আই বাই দ্য টাইট অফ হাম্বার, এবং আমি বসে থাকতাম কোথায়, হাম্বার নদীর তীরে। তো এই হাম্বার নদী হচ্ছে যে নদীতে অ্যান্ড্রু মার্ভেলের বাবা মারা যায় নৌকা ডুবিতে। উড কমপ্লেইন, এবং আমি সেখানে বিলাপ করতাম, আমার যে বাবা মারা গেছে সেই জায়গায়, তো বাবার উদ্দেশ্যে বিলাপ করতাম সেখানে। তো যদি তাদের হাতে পর্যাপ্ত সময় এবং ভৌগোলিক সীমারেখা থাকতো তাহলে তারা কি করতো, দুই মহাদেশের মধ্যে থাকতো, একজন থাকতো ইউরোপে, একজন থাকতো এশিয়াতে। তো আসলে এই ঘটনাটার মধ্যে দিয়ে হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে যখন পাঠানো হলো স্বর্গ থেকে, তো আদম আলাইহিস সালামকে নামায় দেওয়া হয়েছিল শ্রীলঙ্কাতে, আর হাওয়া আলাইহিস সালামকে নামায় দেওয়া হয়েছিল আরাফাতের ময়দানে। তো এই যে তাদের ভৌগোলিক সীমানা আলাদা, এবং তারা কি করলো, মোটামুটি 400 বছর পরে একখানে মিলিত হইল। তো অ্যান্ড্রু মার্ভেল ঠিক এই সিকোয়েন্সটাকে কাজে লাগাইছে এখানে, যে আমাদের হাতে যদি সময় থাকতো তাহলে আমরা কি করতাম, আমাদের সম্পর্ক নিয়ে ভাবতাম, আমাদের অবস্থা নিয়ে ভাবতাম। কিন্তু আমাদের হাতে তো অত সময় নাই, আমাদের গড় আয়ু হচ্ছে 40 থেকে 50 বছর, বা ধরো যে 60 বছর আমি যদি বাঁচি, তাহলে তো আমার এই সময়টা নাই। অতএব আমি আমার প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ যে সময়টা কাটাবো, এটা তো আমার যুবক বয়সেই কাটাবো। এভাবে সে ইঙ্গিত দিচ্ছিল যে আমাদের হাতে তো সময় নেই। অতএব গঙ্গা নদীর তীরে তুমি রুবি কুড়াবা, আর আমি এদিকে হাম্বারের সাইডে বসে বিলাপ করবো, এইরকম সময়টা আমাদের হাতে নাই। যদি থাকতো তাহলে আমরা এসব করতাম। তারপরে বলল যে আমাদের হাতে যদি সময় থাকতো, আই উড লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসতাম 10 years বিফোর দ্য ফ্লাড, মহাপ্লাবনের 10 বছর আগের থেকে আমি তোমাকে ভালোবাসতাম। তো আসলে মহাপ্লাবন বলতে
ইসলাম ধর্মে আমাদের হযরত নূহ আলাইহিস সালামের যে ঘটনাটা আছে, তো সমগ্র ইহুদি যখন তার বিপক্ষে চলে যায় নূহ আলাইহিস সালাম, তখন আল্লাহর কাছে ফরিয়াদ জানায় যে এদেরকে যাতে গজবে ধ্বংস করে দেওয়া হয়। ঠিক সেই সময়টাতে খ্রিস্টপূর্ব 2325, খ্রিস্টপূর্ব যীশু খ্রিস্টের জন্মের 2325 বছর পূর্বে, এটা বাইবেলের ডেট, রজব মাসের 10 তারিখ, আরবি একটা মাস হচ্ছে রজব, এই মাসের 10 তারিখে আল্লাহ তাআলার আদেশে পৃথিবীর বুক থেকে পানি ওঠা শুরু করে এবং মোটামুটি 6 মাস মহাপ্লাবনে প্লাবিত হয়ে যায় সমগ্র পৃথিবী। এবং সেই সময় পৃথিবীর সর্বোচ্চ পাহাড়ের নাম ছিল জুদি। এই জুদি পাহাড় পর্যন্ত এই পানিতে বা এই প্লাবনের মধ্যে তলিয়ে যায়। তো তারপরে 6 মাস পর হযরত নূহ আলাইহিস সালাম আবার প্রার্থনা করলে দেখা যাচ্ছে যে পৃথিবী আবার আগের অবস্থানে ফিরে আসবে। তো যাই হোক, যদি তাদের হাতে সময় থাকতো তাহলে অ্যান্ড্রু মার্ভেল কি করতো, যে মহাপ্লাবন শুরু হওয়ার 10 বছর পূর্বেই তার প্রেমিকাকে ভালোবাসা শুরু করতো এবং সে তাকে এরকমের প্রপোজাল এত শীঘ্রই দিত না, অনেক বেশি ধৈর্য ধারণ করতো সে। তো এই সময় তার প্রেমিকা যদি বলতো যে না, সমাজের ভয়ে, লোকচক্ষুর অন্তরালে আমি এই অবৈধ কাজ করতে পারবো না, তাহলে এটা মানানসই ছিল। তারপরে বলা হচ্ছে, till the conversation of the Jews, and you should, if you please, refuse. হ্যাঁ, এই জায়গায় তুমি যদি রিফিউজ করে দিতে, till the conversation of the Jews, জিউসদের কনভারসেশনের পূর্ব পর্যন্ত আমি কিছু মনে করতাম না। তো আসলে জিউসদের কনভারসেশনের পূর্ব পর্যন্ত বলতে হযরত নূহ আলাইহিস সালাম যে ইহুদিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছিল, প্রথমত তিনি তাদেরকে অনেক বোঝাইছে, তো না বোঝানোর, এরা না বোঝার পরেই নূহ আলাইহিস সালাম কি এদের ধ্বংস কামনা করছে, তারপরেই তারা ধ্বংস হয়েছে। যে সমস্যা নাই, জিউসটা যতদিন কনভারসেশনের মধ্যে ছিল ততদিন পর্যন্ত তুমি না করলে কোনো সমস্যা ছিল না। বেস্টার দ্যান ইম্পায়ার্স অ্যান্ড মোর স্লো। তা আমাদের ভালোবাসা কি হইতো, টিল দ্য কনভারসেশন অফ দ্য জিউস মাই ভেজিটেবল লাভ শুড গ্রো। তুমি নিষেধ করে দিতে সমস্যা নাই, তারপর আমার উদ্ভিজ্জ যে ভালোবাসা শুড গ্রো, এটা আস্তে আস্তে বড় হইতো। ভ্যাস্টার দেন এম্পায়ার্স, যেটা কি ব্যাপক বিশাল আকার ধারণ করতো, অ্যান্ড মোর স্লো, এবং খুব ধীর গতিতেই চলতো, আমার কোনো অসুবিধা তাতে ছিল না। তারপরে বলতেছে, অ্যান্ড 100 years শুড গো টু প্রেইস। যদি আমার হাতে সময় থাকতো আমি কি করতাম, 100 বছর যাবত প্রার্থনা করতাম, থিন আইস, তোমার যে চোখ দুইটা আছে সেই চোখ দুইটার, অ্যান্ড অন দ্য ফ্রোজেন ফরহেড গেস, এবং আমি কি করতাম, তোমার যে কপালটা আছে সেই কপালের দিকে তাকিয়ে থাকতাম। মোটামুটি কি চোখ আর কপাল এই জায়গাটাই সে দেখতো অ্যাবাউট 100 years। মানে তার প্রেমিকার যে সৌন্দর্য, এটা দিয়ে একটু প্রকাশ পাচ্ছে। 200 টু অ্যাডোর ইজ ব্রেস্ট, তোমার যে ব্রেস্ট আছে সেটার প্রশংসা আমি করতাম 200 বছর যাবত। বাট 30,000 টু দ্য রেস্ট, আর বাকি যে অংশটা ছিল সেই অংশের প্রশংসা আমি করতাম 30,000, 30,000 বছর। যদি আমার হাতে সময় থাকতো, মহাপ্লাবন থেকে শুরু করে এই পর্যন্ত আমি যদি বেঁচে থাকতাম পৃথিবীতে, তাহলে এত আগে আমি তোমাকে এই প্রপোজালটা দিতাম না, আগে তোমাকে এভাবে প্রশংসা করতাম, তোমাকে সংজ্ঞায়িত করতাম, ডিফাইন করতাম, তারপরে আমি এই ইলিসিট রিলেশনশিপে আসতাম। অ্যান্ড এজ অ্যাট লিস্ট টু এভরি পার্ট, তারপরে কি করতাম, আর তাতে একযুগ করে লাগতো তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা করতে। তো তৎকালীন সময়ে একযুগ বলতে 800 বছরকে বোঝানো হচ্ছে, অ্যাবাউট 800 years, 800 বছর তৎকালীন একযুগ। এটা ক্যালকুলেট করে যে সময়গুলো সে উল্লেখ করে দিছে, সেটা ক্রিটিকরা আবার ক্যালকুলেট করে বের করছে যে শরীরের প্রত্যেকটা অংশের বর্ণনা দিতে সে 800 বছর করে লাগাবে অ্যাভারেজ, যদি তার হাতে সময় থাকতো। তারপরে এইটা গেল প্রথম স্ট্যাঞ্জা, তারপরে আমরা দেখব বাট অ্যাট মাই ব্যাগ আই অলওয়েজ হিয়ার।
কিন্তু, তাহলে ইফ গেল, এবার ইফের পরিবর্তে আসবে কি বাট। অ্যাট মাই ব্যাক অলওয়েজ হেয়ার, অ্যাট মাই ব্যাক কিন্তু আমি আমার পেছনে, আই অলওয়েজ হেয়ার শুনতে পাই, টাইমস উইন্সড সময় যে ডানা আছে, সময়ের যে প্রবাহমানতা আছে, এইটা কি করে, চ্যারিয়ট হার্ডিং নেয়ার। চ্যারিয়ট বলতে কি, একটা গাড়িতে করে সে তার গাড়ি নিয়ে আসছে এবং এটাকে অতি দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় বা এর প্রবাহটাকে সে কন্ট্রোল করতেছে। তো সময় তো চলে যাচ্ছেই। অ্যান্ড ইয়ন্ডার অল বিফোর আস লে, অ্যান্ড ইয়ন্ডার অল বিফোর, এবং কি ইয়ন্ডার বলতে আসলে সেখানে, মানে দেয়ার, ইয়ন্ডার, অ্যান্ড ইয়ন্ডার অল বিফোর, সব কিছুই কি আছে, পেছনে পড়ে আছে, আমাদের পাশে সময় যাচ্ছে আর আমাদের সব কিছু কি হয়ে যাচ্ছে, স্মৃতিতে পরিণত হয়ে যাচ্ছে বা আমরা পিছনের দিকে পড়ে যাচ্ছি। ডেজার্ট অফ ভেস্ট ইটার্নিটি, সময় চলে যাওয়ার পরে আমাদের পরবর্তী যে লাইফটা আছে এটা একদম কি বিশাল যে অসীমত্বের মরুভূমি সেরকম হয়ে যাচ্ছে আমাদের জীবনটা সময়ের প্রবাহমানতার কারণে। অতএব আমাদের হাতে তো বেশি সময় নেই। দাই বিউটি শ্যাল নো মোর ফাউন্ড, এই যে সময় চলে যাওয়ার পরে তোমার এখন যে সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্যটাকে আর খুঁজে পাওয়া যাবে না। নর ইন দাই মার্বেল ভল্ট শ্যাল সাউন্ড, এবং পরবর্তীতে কি হবে, সময়ের এই যে প্রবাহমানতায় তোমাকে খুঁজে পাওয়া যাবে মার্বেল ভল্ট বলতে আসলে মার্বেল পাথরের তৈরি যে চতুর্দিকে বেষ্টন করা কবর আছে, সেই কবরের মধ্যে তোমার সাউন্ড শুনতে পাওয়া যাবে। তারপরে বললো মাই ইকোয়িং সং, তখন আর এই আমার যে আকুতি মিনতি, আমার যে ভেতরের অভিপ্রায় বা ইচ্ছা, এটা কি হবে না, দেন ওয়ান্স শ্যাল দাই, এটা তোমার পর্যন্ত পৌঁছাবে না। আর সেই সময় কি করবে, দেন ওয়ার্মস শ্যাল দাই দ্যাট লং প্রিজার্ভড ভার্জিনিটি। তো এখানে আসলে এটা একদম নষ্ট হয়ে যাবে, দেন ওয়ার্মস শ্যাল দাই, তখন মৃত্যু পোকারা তোমাকে খেয়ে ফেলবে। তো আসলে একটা মানুষকে কবর দেওয়ার পরে দেখা যাচ্ছে তার ডেড বডিটাতে পছন্দ ধরবে, ভাইরাস ব্যাকটেরিয়া কি করবে, তার শরীরে যে মাংসগুলো আছে এগুলোকে খেয়ে ফেলবে আর পড়ে থাকবে শুধু কঙ্কালটা। দ্যাট লং প্রিজার্ভ ভার্জিনিটি, তো তোমার এই যে সুরক্ষিত কুমারিত্ব আছে এটাকে আস্তে আস্তে কি করে ফেলবে, এই মৃত্যু পোকারা, দ্যাট মিনস ভাইরাস ব্যাকটেরিয়া এটাকে খেয়ে ফেলবে। অতএব আমার মনে হচ্ছে যে এইটাই উপযুক্ত সময়। তারপরে বলা হচ্ছে অ্যান্ড ইউর পুয়েন্ট অনার টার্ন টু ডাস্ট। পুয়েন্ট অনার বলতে সে এতদিন যে তার ভার্জিনিটিকে প্রিজার্ভ করে রাখছে, এটা একটা সম্মানের বিষয় যে তোমার এই যে কুমারিত্ব রক্ষার যে সম্মান, টার্ন টু ডাস্ট, এটা ধুলায় মিশে যাবে যেদিন তুমি মৃত্যু মুখে পতিত হবা, সেই দিন আর কিছু করার থাকবে না। অ্যান্ড ইনটু অ্যাশেস মাই অল, অ্যাশেস অল মাই লাস্ট, এবং আমার যত ইচ্ছা বাসনা বা কামনা ছিল এগুলো কি হয়ে যাবে, একবারে ছাই হয়ে যাবে। দ্য গ্রেভস এ ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস, আমি জানি কবর একটি সুন্দর এবং নির্জন জায়গা, বাট নান আই থিঙ্ক ডু দেয়ার এমব্রেস, কিন্তু আমি সেই জায়গায় যেতে পারবো না তোমার সঙ্গে আলিঙ্গন করতে, বা এই কবরে সেখানে আর কারো অনুপ্রবেশ থাকবে না। অতএব কি লাভ এত সুন্দরভাবে নিজের কুমারিত্বকে সংরক্ষণ করে। তারপরে নাও দেয়ার ফর while the youthful hue sits on the skin like morning dew, তো বলছে অতএব এখন, মানে কি আমরা থার্ড স্ট্যান্জার মধ্যে এসে গেছি। নাও দেয়ার ফর অতএব, while the youthful hue, তো যখন তোমার মধ্যে কি থাকে, youthful hue, hue বলতে আসলে কালার, যৌবনের যখন রং থাকে তোমার মধ্যে বা তোমার উঠতি বয়স বা তারুণ্যতা যখন তোমার ভিতরে থাকে, sits on the skinny like morning dew, তো একটা গোলাপের মধ্যে যখন তুষার পড়ে বা শিশির পড়ে সেই গোলাপটার সৌন্দর্যটা কেমন হয়, আরো বেশি প্রস্ফুটিত হয়, হাইলাইটেড হয়। তো ঠিক গোলাপের ওপর তুষার পড়লে গোলাপটাকে যেরকম লাগে বা শিশির পড়লে যেরকম সুন্দর লাগে গোলাপটাকে, তো তোমার গায়ের মধ্যে এখন এই রকমই কি থাকে, সৌন্দর্যের যে একটা রং ধরে আছে সেই রংটা তখন আর থাকবে না, এখন যেটা আছে। অ্যান্ড হোয়াইল দাই উইলিং সোল ট্রান্সপায়ার্স,
এবং যখন কি হবে, হোয়াইল দ্য উইলিং সোলস, উইলিং বলতে আসলে সেক্সুয়াল রিলেশনশিপে আগ্রহী যে আত্মাটা আছে, এটা কি ট্রান্সপায়ার্স, এটা একদম ফুটে উঠতেছে। অ্যাট এভরি পোর উইথ ইনস্ট্যান্ট ফায়ার্স, তো তোমার শরীরের প্রতিটা লোমকূপে এই সময় কি তীব্র দহন অনুভব হচ্ছে। মানে একটা ছেলে বলো আর মেয়ে বলো, সে যখন প্রাপ্তবয়স্ক হয়, অ্যাডাল্ট হয়, তো তখন আসলে তার যে শারীরিক অবয়ব থাকে বা স্ট্রাকচার থাকে, এটাতেই কি মেয়েরা সব থেকে সুন্দর থাকে কোন বয়সে, ইন্টারমিডিয়েট থেকে অনার্স শেষ করা পর্যন্ত এই সময়টাতে। তো তাদের বিয়ের যে সঠিক ব্যবস্থা এই সময় করা দরকার, বা এরপরে মেয়েরা যখন বয়স হয়ে যায় আস্তে আস্তে কি চামড়াগুলো কুঁচকে যাবে, আমাদের মধ্যে বয়সের ছাপ এসে যাবে, তখন ওই যৌবনে বা তারুণ্যে আমাদের যে স্ট্রাকচার বা যে সৌন্দর্যটা আমাদের মধ্যে ছিল, এটা আর পরবর্তীতে পাওয়া যাবে না। তো আসলে বিয়ের সঠিক সময় হচ্ছে এটা। তো অ্যান্ড্রু মার্ভেল আসলে বিয়ের কথা বলে না, এখানে তার প্রেমিকার সঙ্গে তার ফিজিক্যাল যে রিলেশনশিপ, এটা বিল্ড আপ করার কথা সে বলছে, যে এই সময়টাই হচ্ছে তোমার উপযুক্ত সময়। কিন্তু পরবর্তীতে তুমি যখন আস্তে আস্তে গ্রো ওল্ডার হয়ে যাবে, মানে তোমার বয়স আস্তে আস্তে বেড়ে যাবে, তখন তোমার মধ্যে এই সৌন্দর্যটা আর পাওয়া যাবে না। Now let us sport as while we may. তো সুতরাং আসো আমরা কি করবো এখন, let us sports as while we may। তো আমরা যতদূর পারি আমাদের যে ফিজিক্যাল রিলেশনশিপ বা ফিজিক্যাল ডিমান্ড আছে, এইটা এই সময় ফিল আপ করতে হবে। অ্যান্ড নাও like amorous birds of prey, rather at once our time devour and languish in his slow chapped power। তারপর and now, এবং এখন, লাইক অ্যামরোজ বার্ডস অফ প্রে, আমাদের মধ্যে যে যৌবনটা আছে এটা কেমন হিংস্র পাখির মতো। অ্যামরোজ বার্ডস অফ প্রে, এটা হিংস্র পাখির মতো। রেদার অ্যাট ওয়ান্স আওয়ার টাইম ডিভিউর, তো অধিকতর শক্তি আর হিংস্রতা, এই দুইটা বিষয় নিয়ে আমাদেরকে কি গ্রাস করতে চাচ্ছি আমি আমার সময়টাকে। তো আসলে এই সময়টাতেই আমাদের কি মোটামুটি যে কনজুগাল লাইফের ফিজিক্যাল ডিমান্ড, এটা ফিল আপ করতে হবে এই সময়টাতেই। এই সময় প্রবল ইচ্ছা আছে এবং এই সময় আমাদের মধ্যে শক্তি সামর্থ্য আছে। দেন ল্যাঙ্গুয়েজ ইন হিজ স্লো চ্যাপ্ট পাওয়ার, তো তারপর কি হবে, আমাদের যে শক্তিশালী চোয়ালটা আছে এটা কি হয়ে যাবে, নিষ্পেষিত ও নিঃশেষ হবার সময় হচ্ছে এইটাই। তারপরে বলতেছে let us roll all our strength and all our sweetness up into the ball। let us roll, আসো আমরা একত্রিত করি, all our strength, আমাদের সমগ্র শক্তিকে বা সমগ্র ইচ্ছাকে, and all our sweetness, এবং আমাদের ভিতরে যত ভালো ভালো ব্যাপারগুলো আছে বা মধুরতাগুলো আছে সেগুলোকে আপ ইন্টু ওয়ান বল, এবং তৈরি করি একটি কামানের গোলা। বল বলতে আসলে একটা গোলার্ধ বোঝানো হচ্ছে, মানে কি দুইজনের মিলিত হয়, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধের মিলনটাকে বোঝানো হচ্ছে। অ্যান্ড টেয়ার আওয়ার প্লেজার, এবং কি করি, টিয়ার আওয়ার প্লেজার, আনন্দগুলোকে আমাদের মুক্ত করে দেই উইথ রাব স্ট্রাইপ, কঠিন আঘাত করে। থ্রো দ্য আয়রন গেটস অফ লাইফ, জীবনের যে লৌহ দ্বার আছে এইটার মধ্য দিয়ে, দাস দো উই কান্ট, কারণ এইভাবে আমরা সময়কে গিলে ফেলার মাধ্যমে আমরা কি করব, নিজেদের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করব। তো যদিও আমরা এটা পারবো না, মেক আওয়ার সান, আমাদের যে সূর্যটা আছে এটাকে কি করতে হবে, স্ট্যান্ড স্টিল, স্থির করতে, মানে কি আমাদের ওই সময়টা নিজের করে নিতে বা ওই সময়টাকে আটকায় দিতে। ঠিক আছে, তো প্রেমিক প্রেমিকার মিলনের সময়টাতে দেখা যাচ্ছে যে সময়টা ওই জায়গায় কি হয়ে যাবে, আটকায় যাবে। তো এটাকে আমরা স্থির করতে চাই। অতএব তোমার এই সময় অনীহা প্রকাশের কোনো কারণ নাই, বা তুমি কেন যে না করতেছো এটা আমি বুঝতে পারতেছি না। অ্যান্ড্রু মার্ভেল এভাবে তার প্রেমিকাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করলো। ইয়েট উই উইল মেক হিম রান, তো চলো আমরা কি করি, আমরা আমাদের এই যে মনোবাসনাটা আছে এটাকে আমরা চরিতার্থ করি বা রান করি, আবার চালু করি, আমাদের ইচ্ছাগুলোকে বাস্তবে রূপদান করি। তো এই হচ্ছে মোটামুটি অ্যান্ড্রু মার্ভেলের টু হিজ স্কয়ার মিস্ট্রেস। সে তার প্রেমিকার প্রতি মোটামুটি আসক্ত ছিল
এবং সে বলল কি তার প্রেমিকাকে প্রথমে স্টানজার মধ্যে, তো ফার্স্ট টাইম তাকে ফিজিক্যাল রিলেশনশিপের প্রপোজাল দিলে তার প্রেমিকা এটাকে নাকচ করে দেয় যে না, সমাজের ভয়ে, মানুষের ভয়ে, একটা লজ্জাজনক অবস্থা, অতএব এটা আমার দ্বারা কোয়াইট ইম্পসিবল। তো তার পরবর্তী অংশে অ্যান্ড্রু মার্ভেল তাকে বোঝাইল যে আমাদের হাতে সময় থাকলে তুমি এরকম করলে সেটা মানাইতো, কিন্তু আমাদের হাতে তো সময় নেই, অতএব যা করার আমাদের এই সময় করতে হবে। তারপরে বলল শেষের স্থান যায়, তো আমাদের যে যৌবন বা আমাদের যে ইয়ুথফুল টাইম এটা বয়ে যাচ্ছে, পরে আমরা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাব, তো এই সময়টাতে আসলে ফিজিক্যাল রিলেশনশিপ বিল্ড আপ করা সম্ভব না। এই সময় আমাদের সমগ্র শক্তি প্রয়োগ করতে হবে আমাদের ইচ্ছা শক্তির পক্ষে। তো এইভাবেই সে তার কয় মিস্ট্রেসকে বোঝাচ্ছিল, কিন্তু কয় মিস্ট্রেসের দেখা পরবর্তীতে সে পাবে না, কোনোভাবেই তার কয় মিস্ট্রেস রাজি হবে না বিষয়টাতে। তারপরে সে সঠিক সংজ্ঞা দিবে ভালোবাসার, দ্য ডেফিনেশন অফ লাভে, প্লাটোনিক লাভের যে কনসেপশন, এটা সে দিবে পরবর্তীতে। তো এই হচ্ছে মোটামুটি দ্য সাইলোলিস্টিক পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস।